তোমাদের সবাইকে স্বাগতম করছি আমাদের জিএসটি 24-25 ফিজিক্স সমাধান ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা ফিজিক্সের আসা 25টা কোশ্চেন একেবারে A to Z সলভ মানে ব্যাখ্যা সহ দেখব পুরোটা। তো আশা করি শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা বলছে, ওই কোশ্চেনটা বলছে যে কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক। এটা আমাদের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে পুরোটা একেবারে সুন্দর করে সলভ করা মানে বইতে আছে, সেটা হচ্ছে লাল এবং নীল। এই যে এইরকম ব্যাখ্যামূলক কোশ্চেনগুলোর জন্য তোমাকে ভাইয়া অবশ্যই কি করতে হবে, অবশ্যই বইয়ের রিডিংটা পড়তে হবে। যেমন এই কোশ্চেনটা বইয়ের রিডিং থেকে হুবহু আসছে, ঠিক আছে। তো চলো নেক্সটে যাই। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি দ্বি অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার লেন্সের উপাদানের প্রতিসারণাঙ্ক 1.5 হলে এর ফোকাস দূরত্ব কত। তো এটা একটা আমাদের আউট সিলেবাস কোশ্চেন, তো অসুবিধা নেই। তো আউট সিলেবাস কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1/f = n-1 1/r1 - 1/r2। এই যে এইরকম একটা সূত্র আছে। তো এই সূত্রটাকে তুমি জাস্ট এখানে ফোকাস দূরত্ব f এর মানটা বের করবা। তো এখন এখানে এই যে 30 সেন্টিমিটার আছে, তুমি এটাকে ধরবা এই যে r1, এটার আগে একটা মাইনাস ধরতে হবে। তুমি যদি ওই জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে ধরো তখন এখানে কেন মাইনাসটা ধরতে হবে ওই ব্যাখ্যাটা আছে। তো আমি জাস্ট সলভটা করে দিচ্ছি। আর এটাকে ধরবা তুমি প্লাস r2। তাহলে তুমি যদি এখন এটাকে সলভ করো, সলভ করলে কি হবে যে 1/f = 1.5। দেখো 1.5 টা কি ভাই, এনটা হচ্ছে তোমার প্রতিসারণাঙ্ক, ঠিক আছে। তো তুমি প্রতিসারণাঙ্কটা এখানে বসাইছো -1, তারপর হচ্ছে 1/r1, r1 টা কত, তাহলে আমরা এটাকে -30 ধরছি। তো যেহেতু এখানে দুইটা বক্রতা ব্যাসার্ধ, একটাকে মাইনাস ধরতে হবে, একটা প্লাস ধরতে হবে। তো -1 কত, 1 হচ্ছে তোমার এই যে 20। তাহলে এইটাকে যদি তুমি জাস্ট ক্যালকুলেশন করো যে 1/f, এটার মান তোমার -24 চলে আসে, ঠিক আছে। তো এটা যেটা আউট সিলেবাসের কোশ্চেন, আমরা এটা জাস্ট সলভ করে দিয়েছি, ওইভাবে একটু গুরুত্ব দিনে। তো নেক্সট চলো, বলছে একটি জড়তার ভ্রামক দেওয়া আছে, অর্থাৎ I দেওয়া আছে, চাকাটিতে কৌণিক ত্বরণ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, তোমাকে বলছে টর্ক। তো এইটা তো একেবারে দুনিয়ার ইজি একটা প্রশ্ন। টর্কটা ইকুয়াল টু কত ভাইয়া, I আলফা। তাইলে দেখো I এর মান কত, I এর মান হচ্ছে 10, আলফার মানও 10, তার মানে হচ্ছে 10 কত, 100। এই যে 100 নিউটন মিটার, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাইলে আমাদের এটাও সলভ হয়ে গেল। তো নেক্সট কোশ্চেন চলো, বলছে একটি হালকা মৌল একত্রিত একটি ভারী মূল গঠন, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া আর কি, ঠিক আছে। এই যে এক নাম্বারটা ফিউশন প্রক্রিয়া। তারপর নেক্সট কথা আমাদের কি বলছে যে 27 ডিগ্রি তাপমাত্রায় গ্যাসকে কত তাপমাত্রা নেওয়া হলে মূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে। তো এইটা ধরো তোমাকে T1 টা দেওয়া আছে, দেখো আমি কিভাবে সলভ করছি। T1 টা তোমাকে কত দেওয়া আছে, T1 টা দেওয়া আছে তোমার এই যে 27 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি যদি 27 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে নাও, 300 কেলভিন, তো তোমাকে পরিবর্তিত তাপমাত্রা বের করতে বলছে T2। তাহলে T2 = হোয়াট, দেন তোমাকে বলছে যে এই যে CRMS আছে, এটাকে বলা হয় CRMS বা C ধরি আমরা। এই যে C টা হচ্ছে মানে দ্বিগুণ আর কি। ধরো প্রথমটা যদি প্রথম ক্ষেত্রে C1 হয়, নেক্সট যে C2 টা হবে এটা হবে আগেরটার দ্বিগুণ, তাহলে 2C1। এখন তুমি সূত্রটা জানো, তুমি CRMS একটা সূত্র জানো ভাইয়া, সেটা হচ্ছে √3RT/m। তাহলে দেখো C এর সাথে তোমার T এর সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক। তাহলে দেখো যে এখানে C1 C2 আর এখানে হবে √T1 T2। তাহলে তুমি এখান থেকে T2 টা বের করবে, তাহলে উভয়কে বর্গ করো। তাহলে C1 C2 হোল স্কয়ার, তারপরে এখানে আছে যে T1 স্কয়ার T2 স্কয়ার। তাহলে তুমি যদি T2 টাকে একসাথে বের করতে চাও, তুমি এখানে লিখবা যে C2 হোল স্কয়ার, সরি এখানে তো আমাদের বর্গটা হবে না, তাহলে আমি এখান থেকে স্কয়ারটা মুছে দিচ্ছি। সেটা হবে তারপর হবে T1 ডিভাইডেড বাই হবে ভাইয়া C1 হোল স্কয়ার। তাহলে C2 এর পরিবর্তে তুমি একটু লিখবে 2C1, তাহলে 2C1 হোল স্কয়ার ইনটু T1 ডিভাইডেড বাই হচ্ছে C1 হোল স্কয়ার। তাহলে C1 হোল স্কয়ার কাটা, উপরে থাকে 4 আর নিচে থাকে T1 কত 300। তাহলে 300 এটা হচ্ছে আমি কিসে নিয়েছিল ভাই, কেলভিনে, তাহলে হচ্ছে 1200 কেলভিন। তাহলে কেলভিনে আসে তোমাকে आंसर দেয়া আছে কত, সেলসিয়াসে। তাহলে 1200 থেকে তুমি যদি 273 বাদ দাও, তাহলে তুমি সেলসিয়াসে পাই যাবা 1200 বিয়োগ 273। তাহলে সেলসিয়াস হচ্ছে কত, 900 এই যে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের आंसर। দেখো কোশ্চেন কিন্তু কোন ফিজিক্স কোশ্চেন এই বছর মানে জিএসটি ইতিহাসে মেবি এবার 21-22 এর পরে, সরি 22-23 একবার সহজ করছে আর এইবার সহজ করছে, মাঝখানে 23-24 কিন্তু অনেক কঠিন করছে। তো নেক্সট দেখো, বলছে এই বায়ু সাপেক্ষে ফানি এবং কাচের প্রতিরোধ সংখ্যা যথাক্রমে 4/3 এবং 3/2 হলে কাচের সাপেক্ষে ফানি প্রতিরোধ সংখ্যা কত। এটা যদিও তোমার আউট সিলেবাস, বাট তুমি যদি একজন 9-10 এর স্টুডেন্টকে দাও, ও কিন্তু এই কোশ্চেনটা পারবে। তাহলে চলো
বলছে বায়ুর সাপেক্ষে পানি, এই যে বায়ুর সাপেক্ষে পানি হচ্ছে 4/3, তাহলে এয়ার, এটাকে আমরা লিখতে পারি যে এ তে এয়ার আর ডাব্লিউ তে হচ্ছে পানি, বায়ুর সাপেক্ষে পানি হচ্ছে কত ভাইয়া 4/3। তারপরে আবার বায়ুর সাপেক্ষে গ্লাস মানে কাঁচ, তাহলে এয়ার, এখানে যে ইটা আর হচ্ছে গ্লাসের জি, এটা কত দেওয়া আছে ভাইয়া 3/2। তখন তোমাকে এবার বের করতে বলছে যে কাঁচের সাপেক্ষে পানি, তাইলে গ্লাস ইটা আর নিচে হবে কত ওয়াটার, তাহলে তুমি এটা কি লিখতে পারো, উপরে এ ইটা ওয়াটার আর এখানে হবে এ ইটা জি। তাহলে এই দুইটা তুমি যখন সলভ করবা তখন এখানে কত আসে তোমার, এই যে উপরে থাকে 4/3, নিচে থাকে 3/2, তাহলে জাস্ট তুমি ক্যালকুলেশন করবা যে 4/3 আর এখানে 2/3, তাহলে 9 কত 4। দেখো 9/4 এখানে তোমার কোথায় দেওয়া আছে, 9/4 এখানে বেবি, এই যে 9/4 এটা হবে, এখানে ওই যে বাংলা ইংরেজি মিক্স করে ফেলছে। তাহলে নেক্সট চলো, বলছে ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপতিত হলে পৃষ্ঠ হতে নির্গত কণা কোনটি, এটা একটা ইলেকট্রন, ঠিক আছে। এই যে ধরো এটা একটা ধাতু, এই ধাতুর তো বাইরে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে, তখন তুমি যখন এখানে বাইরে আপতিত আলো ফেলবা তখন এখান থেকে কিন্তু ভাইয়া ইলেকট্রন বের হয়ে যায়, ঠিক আছে। এই যে এই জিনিসটা মাথায় রাখবা। তো নেক্সট বলছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 5। খেয়াল করো, এটা কিন্তু খুবই পপুলার একটা কোশ্চেন, মানে আসে মানে ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে, বাট এরকম কোশ্চেন আসবে না, এটা খুব রেয়ার। তারপর বলছে বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত, তাহলে তুমি সূত্রটা কি জানো, যে পথ পার্থক্য ইকুয়াল টু λ/2π ইনটু দশা পার্থক্য। জাস্ট তুমি দশা পার্থক্যের ভ্যালুটা বসায় দিবা, দেন তুমি পথ পার্থক্যটা পাই যাবা। তাইলে λ/2π ইনটু দশা পার্থক্য কত আছে পাই, তাহলে পাই পাই কাটা, উত্তর থাকে λ/2। λ/2 आंसर আছে, হ্যাঁ বি নম্বরে আমাদের λ/2 आंसर। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে, এটা একটা শর্টকাট কোশ্চেন, দেখো এগুলো পপুলার কোশ্চেন এবং জিএসটি তে এই ধরনের কোশ্চেন আসা মানে তোমার জন্য এটা ব্লেসিং। বলছে যখন একটা স্প্রিং কে তুমি মানে যত টুকরা করো, ধরো n টুকরা করো, তখন প্রতি টুকরার যে স্প্রিং ধ্রুবক হবে সেটা হবে n আর k। তাহলে এটা দেওয়া আছে k আর এটা করে তুমি 4 টুকরা, তাহলে তোমার উত্তর হবে nk মানে কত 4k, ঠিক আছে। এই 4k টা আসলে ব্যাখ্যা করে করা যায়, আমরা একাডেমিকে এটা দেখাইছি, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, 8টি সমান ব্যাসার্ধের পানির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে 4 সেমি/সেকেন্ড বেগে নিচে পড়ছে, এই ফোঁটাগুলো একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলে তার প্রান্তীয় বেগ কত। তাহলে এইটা একটা আমাদের আউট সিলেবাসের একটা কোশ্চেন। তো আউট সিলেবাসের কোশ্চেনটা আমরা দেখব, সেটা হচ্ছে দেখো এখানে তোমার এই তুমি যে ছোট কণাটা আছে এটার আয়তন কত, এটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব সমান সমান বড়টা যদি দেখো 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আমি এই জিনিসটা একটু ছোট করে লিখি তাহলে তোমার জন্য সহজ হবে, এই পাশে লিখি। দেন তুমি দেখো এখানে n সংখ্যক ফোঁটা লাগবে, তাহলে দেখো 4/3 পাই কাটা, তাহলে n আর কিউব সমান সমান থাকে বড় আর কিউব, ঠিক আছে। তাহলে তুমি r এর ভ্যালুটা r সমান সমান লিখতে পারো n ইনটু 1/3 আর এখানে হচ্ছে কত r, ঠিক আছে। আচ্ছা, তো এইটা তুমি পাইছো, বাট তোমার এখানে চাইছে প্রান্তীয় বেগ b সমান কত, b সমান হচ্ছে 2 পাই স্কয়ার, 2 পাই স্কয়ার আর কত, সরি এই যে 2 r স্কয়ার আর রোজি, 2 r স্কয়ার রোজি ডিভাইডেড হচ্ছে n। এখন দেখো তোমাকে চাইছে যে ব্যাসার্ধের সাথে তোমার বেগের সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক না, তাহলে তুমি লিখতে পারো যে b সমানুপাতিক r স্কয়ার। তাহলে তুমি তো পরবর্তী অবস্থা দেখবা, তাহলে b2 ডিভাইডেড বাই যদি b1 হয় আর এখানে হবে r স্কয়ার ডিভাইডেড বাই ছোট r স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ধরো অনেকগুলো বড় ফোঁটা যখন একসাথে করছে মানে নেক্সট পরবর্তী অবস্থা আর কি, তখন তুমি এখানে r এর জায়গায় লিখতে পারো যে n 1/3 ছোট হাতের r আর এখানে হোল স্কয়ার ডিভাইড হচ্ছে r স্কয়ার। তাহলে ভাই এখানে r স্কয়ার কাটা, তুমি b2 সমান সমান লিখতে পারো b1 আর এখানে হচ্ছে n 2/3 ক্যালকুলেশন করলে, তো b1 এর মানটা কত দেখো 8, ঠিক আছে। যে একক নিয়ে আমরা ঝামেলা করব না, কারণ আমাদের উত্তরে এবং অপশন উদ্দীপক এবং অপশনে একই একক, তাহলে এটা হচ্ছে 8 আর এটা হবে n টু দি পাওয়ার 2/3। দেখো এখানে n এর মান কত হবে 8টি, তাহলে n এর মানও 8, তাহলে 8 ইনটু 8 টু দি পাওয়ার 2/3। তো এইটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে, দেখো হ্যান্ড ক্যালকুলেশনটা বাইরে দেখা দিচ্ছি, 8 এর মানটা 8টাকে তুমি 2 কিউব লিখতে পারো আর উপরে লেখা যায়
2/3, তাহলে 3 কাটা 8 * 2 স্কয়ার, আলটিমেটলি 8 * কত 4, তাহলে কত 32, তাহলে 32 কত নাম্বার আছে আমাদের সি নাম্বার অপশনে। তো নেক্সট হলো বলছে যদি স্পর্শী কোণ 90 ডিগ্রি হয় তাহলে এর তরলের পৃষ্ঠ কমন হবে। যেমন এটা দেখো, এটা তোমার শর্ট সিলেবাসের বাইরের একটা কোশ্চেন, তোমাদের ওই যে পদার্থের গাঠনিক ধর্ম নেক্সট পার্টে, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। নেক্সট চলো, বলছে এম এর মান, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, পরীক্ষার হলে যারা ভালো প্রিপারেশন নিয়ে যায় না, জানো ভাষা প্রিপারেশন নিয়েছে ওরা কিন্তু এটা গাবড়াবে, মানে সহজ একটা প্রশ্ন। বলছে সমকোণী ত্রিভুজ হবে, তাহলে তোমাকে এ একটা ভেক্টর দেওয়া আছে ভাইয়া, তারপরে বি একটা ভেক্টর দেওয়া আছে, এই যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, তাইলে তোমাকে এই ত্রিভুজটা গঠন করতে হলে ধরো যে কোনো একটাকে এবিসি তুমি ধরতে পারো, তো সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে এরা লম্ব হবে, তো লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল 0। তো তখন তুমি যদি এ আর বি ডট গুণফল করো দেখবা যে এখানে কত আসে, এ আর ডি ডট গুণফল যদি 0 ধরো তখন এম এর মান কত আসে, তাহলে দেখো এখানে m * 1 m, এই যে -1 হচ্ছে প্লাস 3 দুগুণ হচ্ছে 6, তাহলে 6, আর এখানে কত 5 একে 5, তাহলে সমান সমান 0, তাহলে m এর মান হচ্ছে -11, তো একবারে -11, তাহলে দেখো -11 এখানে নাই, তার মানে তুমি যখন -11 বের হবে না, তুমি পরীক্ষায় সুন্দর করে কোনোটি না জায়গা দিয়ে আসবে, কিন্তু তোমার উত্তর ভুল, কারণ তুমি তো এটা দিয়ে টেস্ট করো নাই। এখন দেখো এটা দিয়ে তুমি টেস্ট করো যে a ক্রস তুমি c করো, তখন দেখো m এর মান কত আসে, তাহলে m * 2, তাহলে 2m সমান সমান -2 আর হচ্ছে 1, তাহলে -2, দেন k আর হচ্ছে -4, তারপর হচ্ছে +4 = কত 0, তারপর 2m সমান সমান 6, তারপরে m এর মান হচ্ছে তাহলে 3, তাহলে দেখো তুমি কিন্তু প্রথমবারে এটা ভুল করে দিয়েছো, তাহলে m এর মান হচ্ছে কত 3, এই যে এটাই आंसर তোমার, ঠিক আছে। তো চলো নেক্সটে যাই। বলছে 60 মিটার উঁচু থেকে একটি বল ফেলে দেওয়া হলো, অন্য একটি বল একই সময়ে 30 সেন্টিমিটার বেগে নিক্ষেপ করা হলে কত কোণ দ্বারা মিলিত হবে। এটা 9 10 এর একটা কোশ্চেন আর কি, তোমার সৃজনশীল কোশ্চেন, ঠিক আছে। তো সৃজনশীল কোশ্চেন হলো, বাট এটা খুবই সহজে করা যায় একটু চিন্তা করলে। দেখো এটা আমরা কিভাবে করি, সেটা হচ্ছে ধরো এই যে এই পুরোটা হচ্ছে, ধরো এটা হচ্ছে 60 মিটার, তুমি পুরোটাকে এইচ ধরো, তারপরে এখন একটা অবস্থানে তাদের বলছে কি কখন মিলিত হবে, এই যে নিক্ষেপ করা হলে কত কোণে মিলিত হবে, তাহলে ধরো এটা যদি x ধরো, এটা হবে x - x, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি x হয়, এটা হচ্ছে ভাই s - x, দেন তুমি বলছো উপর থেকে একটা বস্তুকে ফেলাইছো, নিচে থেকে একটা বস্তুকে ফেলাইছো, তাহলে উপর থেকে x সরণ দাও, তাহলে x সমান সমান কত ut প্লাস হাফ gt স্কয়ার, তাহলে যেটা আদি বেগ 0, তার মানে x সমান সমান হবে অনলি হাফ gt স্কয়ার, আর যেটা উপর থেকে মারতেছো তার মানে এই দূরত্বটা হচ্ছে তুমি s - x, তাহলে s - x সমান সমান কত ut মাইনাস হাফ gt স্কয়ার, ঠিক আছে। এই তো তখন তোমার এখানে u এর মান কিন্তু তখন দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে 30 t তোমাকে সময় বের করতে হবে মাইনাস হাফ অফ gt স্কয়ার, তাহলে s - x। এখন তোমাকে বলছে যে এই দেখো, তাহলে তুমি এখানে লিখতে পারো না যে h সমান সমান x প্লাস h মাইনাস x, তাহলে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে এই যে h ইকুয়াল টু হচ্ছে 60, তুমি জানো উচ্চতা 60 জানো, তারপর x এর মান একটু আগে বের করছো না হাফ gt স্কয়ার ভাইয়া, এই যে হাফ gt স্কয়ার, তারপর h মাইনাস x এর মান বের করছো 30t মাইনাস হাফ অফ gt স্কয়ার, তাহলে মাইনাস হাফ অফ gt স্কয়ার এটা কাটা, আর 6 ইকুয়াল টু থাকে 30t, তাহলে t সমান সমান কত আসে 2, খুবই সহজ এটা, ঠিক আছে। একটু নরমালি চিন্তা করলে কিন্তু এটা পারা যাবে। নেক্সট বলছে বৃত্তাকার গতিতে সমুদ্র চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ, এটা কোন অঙ্ক হইলো, দেখো 72 কিলোমিটার/আওয়ার, বেগকে তুমি যদি নাও তাহলে 20 মিটার পার সেকেন্ড পাও, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ তোমার এখানে a দেওয়া আছে, তাহলে তুমি সূত্র কি জানো, তোমার ব্যাসার্ধ হচ্ছে r, তুমি a সমান সমান b স্কয়ার বাই r জানো, তাহলে r সমান সমান b স্কয়ার বাই a, তাহলে b এর মান হচ্ছে 20 স্কয়ার ডিভাইড বাই a, তার মানে হচ্ছে কত 400 ডিভাইড বাই 1, তার মানে 400 আলটিমেটলি, তাহলে উত্তরটা কত এই যে 400। তো নেক্সট চলো, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে ওই বস্তুর ভরবেগ কত বাড়বে। ভাইয়া এই কোশ্চেনটা অ্যাডমিশনে আসবে না এমন হয় না, মানে যে বিশেষ করে এই এরকম ট্রেনটা ঢাকা ইউনিভার্সিটি চালু করছে, ওরা কি করছে এরকম একটা কোশ্চেন মাস্ট দেয়। তো দেখো এটা খুবই ইজি, তোমাদের ভোরও আসতে পারে, সেটা হচ্ছে কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে। তাইলে তুমি একটা সূত্র জানো না,
এই যে গতি শক্তি সমান সমান ফি স্কয়ার বাই 2m। তাহলে তুমি ফি স্কয়ারের সাথে সম্পর্ক নিয়ে দেখবা আর কি। তাহলে গতি শক্তি 300% বাড়াইছে, তাহলে শুরুতে গতি শক্তি হচ্ছে ek, আর যখন বাড়াইছে তখন হচ্ছে ek প্রাইম। ek প্রাইম সমান তুমি লিখবা যে শুরুর গতি শক্তি প্লাস ek এর 300%, তাহলে ek ইনটু 300%। নরমাল এগুলো সব রকম এরকম, মানে এই টাইপের অঙ্ক আসেই, সবগুলো একই ভাবে তুমি সলভ করবা। তখন হচ্ছে এখানে ek প্লাস এই যে এখানে কত আসে 3ek, তখন কত আসে 4ek। ঠিক আছে, মানে 300% বৃদ্ধি করে মানে 4 গুণ বাড়ছে। ঠিক আছে, 300% বৃদ্ধি করে মানে 4 গুণ বাড়ছে। ওকে, তো এখন দেখো তুমি ek প্রাইমটা পাইছো, তাহলে তোমার গতি শক্তি তুমি ek প্রাইম সমান সমান লিখতে পারো এত। তাহলে ek প্রাইম সমান সমান কত, হাফ অফ m b প্রাইম স্কয়ার। হাফ এবং m দুইটাই কনস্ট্যান্ট, তুমি ভর চেঞ্জ করতে পারো না, তুমি চেঞ্জ করতে পারো বেগ। তারপরে এখানে 4 হাফ অফ m b স্কয়ার, এই যে হাফ m টা কাটছো, আর এখানে b প্রাইম স্কয়ার সমান সমান লেখা যায় 4b স্কয়ার। তো এখানে তো স্কয়ার আছে, তখন b প্রাইম সমান সমান তুমি লিখতে পারো যে এটাকে বর্গ করলে তুমি কি লিখতে পারো 2 বার v, 2v। ঠিক আছে, b প্রাইম সমান সমান 2v, তাহলে তুমি এটা পাই গেছো। এখন ভরবেগের কি পরিবর্তন হবে, তাহলে দেখো ফি সময়, এখন তুমি যদি বলো ভাই এতক্ষণ আমি সময় কেমন পাবো, আমি তো তোমাকে ধরে ধরে প্রত্যেকটা বেসিক পড়া দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার হয়তো তুমি আসলে তুমি যখন নিজে এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি অনেক অংশ মনে মনে করে ফেলতে পারবা। যেমন এই জিনিসটা তুমি নিজে পারবা, এই যে এই জিনিসটা মানে পরীক্ষায় লেখার মতো অংশ না। তারপর ফি সমান সমান হচ্ছে mb, তাহলে ফ্রি প্রাইম সমান সমান কত হবে, আগের মতো m টা পরিবর্তন করতে হবে mb প্রাইম। তো এখন দেখো m b প্রাইম পরিবর্তে তুমি 2v লিখতে পারো, এই যে 2v। তাইলে এখানে ফ্রি প্রাইম সমান সমান তুমি লিখতে পারো 2mb। তাহলে তোমাকে বলছে ভরবেগের পরিবর্তন, তাহলে ডেল ফি কতটুকু হবে, ফি প্রাইম থেকে ফি মানে পরিবর্তিত ভরবেগ, আর হচ্ছে শুরুর ভরবেগ। পরিবর্তিত ভরবেগ কত 2mb, মানে আগের তুলনায় দ্বিগুণ, আর এটা হচ্ছে mb। দ্যাট মিন্স এখানে কত শুধুমাত্র mb থাকে। তো তুমি শতকরাটা কেমনে বের করবা, এই যে শতকরা সমান সমান হচ্ছে ফি, আর এখানে হবে পরিবর্তিত বিয়োগ আদিটা ইনটু 100%। তাহলে ফি প্রাইম সমান সমান কত, ফি প্রাইম সমান হচ্ছে 2mb, আর এখানে হচ্ছে mb, নিচে হচ্ছে mb ইনটু 100%। তাহলে দেখো এখানে 2mb থেকে mb গেলে শুধুমাত্র mb, নিচে mb ইনটু 100%। তাহলে mb কাটা, আলটিমেটলি উত্তরটা হচ্ছে 100%। এখন যদিও এটা বড় মনে হয়েছে, বাট এগুলো সবগুলো একই প্রসেসের। ঠিক আছে, 100% কোথায়, যে 100%। হোপফুলি বুঝতে পারছো। নেক্সট চলো, সাম্যাবস্থায় ব্রিজের গ্যালভানোমিটার প্রবাহের মান। ভাই এটা একেবারে সরাসরি যেটা বাচ্চা কালের, মানে কেউ একজন বাচ্চা যদি একজন পড়ে ও পারবে, খুবই কমন একটা পড়া। তাহলে দেখো এরকম একটা আমরা হুইস্টন ব্রিজ শিখছি না, ধরো এখানে দুইটা, এখানে 4টা রোধ নির্ণয় করা আছে আর কি। তো এটা ফি কিউ, এটা আর এস। যখন তুমি এখানে ব্যাটারি লাগাইবা, ধরো ধনাত্মক আর হলো ঋণাত্মক, এবং এখানে একটা গ্যালভানোমিটার লাগাইবা, যদি ফি বাই কিউ আর আর বাই এস এদের অনুপাত সমান হয়, তখন গ্যালভানোমিটার দিয়ে কোনো কি যায় না, কারেন্ট যায় না, অর্থাৎ গ্যালভানোমিটারের মূল প্রভাবটা কত, 0। ঠিক আছে, এই যে এখানে তখন কোনো বিক্ষেপ দেয় না। শর্ত হচ্ছে এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সমান থাকতে হবে, বুঝছো? চলো নেক্সট, আর আমাদের মাত্র 8টা কোশ্চেন আছে। একটা সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল কত হবে, সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত, 0। তাহলে টি সমান সমান তুমি কি জানো, 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তাহলে টি সমান সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি এর মান কত, জি এর মান 0। এখন কোন সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ দাও তাহলে এটা কি ইনফিনিটি নাকি, এটা অবশ্যই কি হবে, ইনফিনিটি হবে, অর্থাৎ অসীম। ইনফিনিটি তো নাই, অসীম, এই যে অসীম। নেক্সট, এটা তো আরো সহজ একটা কোশ্চেন, বলছে একটি 1200 হিটারকে 100 ভোল্ট লাইনে ঘন্টার জন্য সংযুক্ত করা হলো, ওই হিটারে বিদ্যুৎ প্রবাহ কত হবে। তাহলে দেখো তোমার এখানে এটা কি দেওয়া আছে, ফি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, তারপরে ভি দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে, জাস্ট এখানে আইটা বের করতে হবে। তাহলে তুমি কি জানো, ফি ইকুয়াল টু বিআই, তাহলে তুমি আই সমান সমান ফি বাই ভি। তাহলে ফি এর মান জানো 1200, আর এটা হচ্ছে 120। তাহলে এটা কাটলে উত্তর থাকে কত, শূন্য একটা থাকে 10। তাহলে 10 আছে, এই যে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, জাস্ট এগুলো কয়েক সেকেন্ডে করা যায় আর কি। তারপরে বলছে 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হলে এখানে এই এন্ট্রপির পরিবর্তন। তাহলে তুমি ডি এস সমান সমান কি জানো সূত্র, এম এস লন T2 - T1। তাহলে এম 3 কেজি, আর তুমি কি জানো, যে এস এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট ভ্যালু 4200 লন
T2 কত 10 ডিগ্রি 10 ডিগ্রি হলে ধরো 273 এর সাথে যখন তুমি 10 যোগ করবা কত 283, তারপর T1 আছে 0 তার মানে হচ্ছে 273। তো এইটা ক্যালকুলেশন করলে পাই 453 আসে আর কি, তাহলে এটা হচ্ছে পাই 453 আসে। এখন পরীক্ষার হলে তুমি সেলটাকে স্কিপও করতে পারো কারণ যেহেতু এটা ক্যালকুলেশন টাইম লাগে, বাট তোমার তো চান্স পাওয়ার জন্য 25টা লাগে না। তুমি যদি ফিজিক্সে 20 প্লাস উঠাতে পারো তুমি হিউজ। এই কোশ্চেনে 20 প্লাস উঠানো মানে না উঠাতে পারলে এটা তার মানে তোমার প্রস্তুতি তেমন একটা ভালো ছিল না। তার মানে দেখো তারপরে দেখো 2 ঘন্টা পরে কোন তেজস্ক্রিয় মৌলের 1/60 অংশ অবশিষ্ট থাকে। দেখো এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো আসে না ভাইয়া, এই ম্যাথগুলো আসলে মানে 99.99 ম্যাথ শর্টকাটে করা যায় এবং ভার্সিটিতে যেগুলো আসবে এগুলো অবশ্যই শর্টকাট দিবে, ঠিক আছে। তো শর্টকাটটা কেমনে, তোমাকে যে অংশ অবশিষ্ট থাকে মনে রাখতে হবে, অবশিষ্ট যে অংশ থাকে ক্ষয়প্রাপ্ত না, তাহলে এখানে তোমার জন্য সুবিধা করে দিয়েছে প্রশ্নে দেওয়া আছে অবশিষ্ট। তো 1/16 এটাকে তুমি শর্টকাটে লিখতে পারো 1/2 টু দি পাওয়ার n, তাহলে এখানে এই 16 কে তুমি কি লিখতে পারো 1/2 টু দি পাওয়ার 4, তাহলে n এর মান কত 4। এই দেখো তুমি n এর মান 4টা পাইছো না, তারপরে তোমাকে বলছে অর্ধ জীবন, তাহলে এখানে শর্টকাট একটা আছে যে অর্ধ জীবন সমান সমান হবে মেইন সময়, এই যে প্রশ্নের যে সময়টা দেওয়া থাকবে t ডিভাইডেড বাই হচ্ছে n, তাহলে প্রশ্নের ডিভাইডেড কত 2 ঘন্টা, 2 ঘন্টাকে তুমি যদি মিনিটে কনভার্ট করো 120, দেন n এর মান কত, n এর মান হচ্ছে 4, তাহলে 120 কে সাথে রাখ দিলে 30 মিনিট। হ্যাঁ এটা কোনো ম্যাথ হইলো। নেক্সট শর্টকাটে করে দেখে, হ্যাঁ কোশ্চেন ব্যাংকে अवेलेबल কোশ্চেন ছিল এখানে, আর 5টা আছে চলো। তারপরে বলছে 5 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে পড়লে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে। এখন দেখো এখানে এই কোশ্চেনটা তোমাকে না দিলেও পারতো, মানে এই জিনিসটা 30 মিটারটা তোমাকে না দিলেও পারতো, ঠিক আছে। এখন 30 মিটারটা দিয়েছে তোমাকে হয়তো কনফিউশন করার জন্য। এখন দেখো বলছে যে 3 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে। দেখো 3 সেকেন্ড পরে এই বস্তুটা যখন পড়তেছে তুমি 3 সেকেন্ড পরে বেগ বের করো, তাহলে b কত u প্লাস gt, তাহলে আগে বেগ 0, তাহলে g এর মান কত 9.8 আর t এর মান কত, t এর মান হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে b এর মান আর কি। তারপর তোমার বলছে গতিশক্তি, তাহলে হাফ অফ mv স্কয়ার, এই যে হাফ বস্তুর ভর কত 5, তাহলে b স্কয়ার হচ্ছে 9.8 ইনটু 3 হোল স্কয়ার। তো তুমি জাস্ট এটাকে ক্যালকুলেশন করবে, এটাকে ক্যালকুলেশন করলে প্রায় 2100 কত আসে। এখন হ্যান্ড ক্যালকুলেশনটা একটু এই ক্ষেত্রে জটিল হয়ে যেতে পারে তোমার জন্য, বাট প্র্যাকটিসে দেখলে তেমন একটা জটিল হবে না আর কি। তো এইটার মেবি সঠিক উত্তরটা এখানে নাই, হ্যাঁ এটা ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। তাহলে তুমি দেখো তোমার এখানে হ্যান্ড ক্যালকুলেশন করার মত না বা কষ্ট হবে এরকম দুইটা কোশ্চেন পাইছে, তাহলে তোমার কিন্তু 23টা কোশ্চেন ইজি পাবে। নেক্সট দেখো তাহলে যেটা ব্ল্যাঙ্ক আছে, ভূপৃষ্ঠ হতে কত গভীরে। দেখো এইটা একদম ভাষা কোশ্চেন, একদম ডিপ থেকে কোনো কোশ্চেনই করে না ফিজিক্স এই বছর, যে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ ত্বরণের 1/4 হবে। তাহলে তুমি কি জানো g প্রাইম সমান সমান g মাইনাস 1/d/r, ঠিক আছে। তারপরে এখানে g প্রাইম মানে 1/4 হবে, তাহলে g প্রাইম সমান হচ্ছে g/4। নেক্সট g ইনটু 1 মাইনাস h/r, বাট এখানে d/r, তাহলে এই d/r সমান সমান হবে 1 মাইনাস 1/4, কারণ এটা আছে 3/4, তাহলে তুমি বের করবে কত h, তাহলে h সমান সমান তুমি কি লিখতে পারো 3r/4, তাহলে 3r/4 কোথায় আছে, এটা সি নাম্বার অপশন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি বলছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইটের, এখানে বানানটা ভুল করছে যে টাইপিস্ট, ঠিক আছে, মান সেলসিয়াস মানের থেকে 10 ডিগ্রি বেশি। তাহলে এইটা দেখো নরমাল মানে 19 এর সূত্র c/5 f - 32 ডিভাইড বাই 9, তার মানে c এর মান হচ্ছে তুমি x ধরো, আর ফারেনহাইটটা বলছে তোমার ওই সেলসিয়াস থেকে 10 ডিগ্রি বেশি, তাহলে x + 10 - 32 ডিভাইড বাই 9, তাহলে তুমি এখানে লিখতে পারো 9x 5x, আর ক্যালকুলেশন হচ্ছে -110, আর এখানে x সমান সমান আছে -27.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কোথায় আছে, এই যে -27.5 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট না কিন্তু সেলসিয়াস, এই যে। তারপরে চলো একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে এর ভর কত হবে। না আলোর বেগে ধাবিত হলে এর ভর, তাহলে তুমি এই m এর মানটা কত জানো, m এর এই যে আপেক্ষিকতা সূত্র অনুযায়ী m সমান সমান m0 ডিভাইডেড বাই √1 - v²/c², তাহলে v যদি c হয়, এটা যদি c হয়, তাহলে c কাটা আলটিমেটলি নিচে থাকে কত 0, তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে অসীম বা ইনফিনিটি আসে। দেখো ইনফিনিটি উত্তর দুইটাই আসছে, মানে খুবই নরমাল ম্যাথ দিছে কিন্তু। তারপর বলছে যে আমাদের নেক্সট এমসিকিউ যে হাইড্রোজেন পরমাণুর প্রথম ভর কক্ষের শক্তি যদি
13.6 ইলেকট্রন ভোল্ট। যেমন দেখো এটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন জানো, ওরাই জানে এটা শর্টকাটে করা যায়, জন্য শর্টকাটে দিছি। তাহলে En সমান সমান তুমি কি জানো? জানো En সমান সমান কি জানো? -13.6 ডিভাইড বাই n স্কয়ার। তারপরে এখন দ্বিতীয় কক্ষপথ বলছে আর কি, তাহলে En সমান সমান তুমি দ্বিতীয় কক্ষপথ মানে 2 নাম্বার শক্তি স্তর বের করবে, তাহলে -13.6 ডিভাইড বাই 2 স্কয়ার, তাহলে -13.6 ডিভাইড বাই 4, এটাকে ভাগ দিলে কত আসে? ভাগ দিলে আসে 3.4 ইলেকট্রন ভোল্ট। এটা ভেবে আরেকবারও দৃষ্টিতে আসছে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের সলভ। তো যারা এতক্ষণ পুরো ক্লাসটা দেখছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।